আসসালামু আলাইকুম। আচ্ছা দেখেন, ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু তারা মনে করেছিল যে যদি প্রথম দিনই হামলা চালিয়ে আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলি তাহলে প্রথম দিনই ছক্কা মারা হবে এবং ইরানের জনগণ তো এমনিতেই সরকারের প্রতি ক্ষিপ্ত, তারা রাস্তায় নেমে এসে সরকার পরিবর্তন করে আমাদের পছন্দের সরকার বসিয়ে নিলে আমরা ওই তেল গ্যাসগুলো নিয়ে আসতে পারবো। ভালো কথা। তো খামেনিকে মারার পরেও এখন পর্যন্ত ইরানের সরকার পরিবর্তন হয় নাই, পরিবর্তন হওয়ার কোনো লক্ষণও নাই এবং কয়েকদিনে নিয়ে উচ্চবাচ্য করলেও কিন্তু আমেরিকা ইসরায়েল কিছু বলতেছে না। এখন এখন বলতেছে ঠিক আছে, এই সরকারের সঙ্গেই আলাপ আলোচনা করি। এখন দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, ইরানের সরকার তো পরিবর্তন হয় নাই, এখন খোদ আমেরিকাতেই ট্রাম্পের অপসারণের জন্য বিশাল বিক্ষোভ হয়েছে আজকে 80 লক্ষ। সেই নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, শিকাগো, টেক্সাস, ওয়াশিংটন, বিভিন্ন রাজ্যে রাজ্যে বিক্ষোভ করছে আমেরিকান জনগণ যে আমরা প্রেসিডেন্ট চাই, রাজা চাই না, নো কিংস। এর কারণ হচ্ছে যে একজন নির্বাচিত প্রেসিডেন্ট তিনি যে কোনো সিদ্ধান্ত নিবেন সংসদের সঙ্গে পরামর্শ করে। আমেরিকার দুইটি সংসদ, হাউস অফ সিনেট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, উচ্চকক্ষ নিম্নকক্ষ। তো ট্রাম্প কোনো আলোচনা না করে, কোনো পরামর্শ না করে তিনি তার ক্যাবিনেট নিয়ে একচেটিয়া সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি ইরান আক্রমণ করবেন। এই কারণেই ফুঁসে উঠেছে ইরানের জনগণ। কারণ হচ্ছে কি, তেল কিন্তু একটা গ্লোবাল প্রোডাক্ট। যেমন তেলের দাম যদি এক দেশে বাড়ে তাহলে বিশ্বের সব দেশেই বাড়ে। এখন সমস্ত বিশ্বে যখন তেলের দাম বাড়তেছে তখন আমেরিকাতেও বেড়ে গেছে। আমেরিকাতেও মানুষ তেলের জন্য, গ্যাসের জন্য অতিরিক্ত পয়সা দিচ্ছে। যেমন একটা উদাহরণ দিই, মনে করেন যে বাংলাদেশের সরকার ভর্তুকি দিয়ে তেলের দাম কমিয়ে রাখলো, পেট্রোল, ডিজেল, কেরোসিন বা গ্যাস কমিয়ে রাখলো, কিন্তু ভারত সরকার দাম বাড়িয়ে দিল। তাহলে হবে কি জানেন? সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে দেদারসে তেল পাচার হবে, কারণ এখান থেকে কম দামে কিনো, এখানে বিক্রি করতে পারলো বেশি দামে। তো এরকম হয়। এই কারণে এই গ্লোবাল প্রোডাক্ট হিসাবে তেলটা কিন্তু এক জায়গায় দাম বাড়লে সমস্ত বিশ্বেই দাম বাড়ে। এখন ট্রাম্প বারে বারে বলতেছে যে সমস্যা নাই, আমরা তো তেল উৎপাদন করি। ভাই করো, ঠিক আছে, কিন্তু দাম তো বেড়ে গিয়েছে। এবং জনগণ কি চায়? জনগণ চায় যাতে স্বল্প ব্যয়ে জীবন ধারণ করতে পারে। যখন বেতন পাওয়ার পরে দেখি মাস শেষে আমার প্রচুর ইলেকট্রিসিটি বিল দিতে হচ্ছে, গাড়ির জন্য পেট্রোল কিনতে হচ্ছে বেশি দামে, গ্যাস কিনতে হচ্ছে বেশি দামে, তাহলে আমি তো এই সরকারের প্রতি হেভি থাকবো না। তো এই কারণেই ব্যাপক বিক্ষোভ হচ্ছে এবং ওদিকে ইসরায়েলেও কিন্তু অসন্তোষ ছড়িয়ে পড়তেছে। ইসরায়েলে এখনো বড় বিক্ষোভ হচ্ছে না, বাট এতদিন ধরে হয় কি, ইসরায়েলের জনগণ চিন্তা করতেছিল যে ইরানের সঙ্গে যুদ্ধ বা যুদ্ধ মানেই হচ্ছে আসলে কিছুই না, কারণ আমাদের সরকার বলেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্ত, যে কোনো মিসাইল আসলেই তারা আয়রন ডোম মেরে, ইন্টারসেপ্টর মেরে উড়িয়ে দিবে, পুড়িয়ে দিবে, আমাদের কিছুই হবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতিদিনই ইরানের মিসাইল আক্রমণ করতেছে, ধ্বংস করতেছে, বাংকারে লুকাতে হচ্ছে। এই কারণে এগুলো দেখতে দেখতে ইসরায়েলের জনগণও বিরক্ত। জনগণ আসলে আর সহ্য করতে পারতেছে না। কতবার এভাবে প্রতিদিন ইরানের কাছ থেকে মিসাইল আসে, জায়গায় জায়গায় অ্যাটাক করে। ওদিকে কিন্তু আমেরিকা ইসরায়েলও বসে নাই। আমেরিকা ইসরায়েলও সন্ধ্যার পরেই আক্রমণ করতেছে ইরানে। এর ভিতরে ইরানে একদিন রাতে খুব ঝড় বৃষ্টি, তুফান, বজ্রপাতের আওয়াজ, এর ভিতরে আবার বোমা। ইরানের জনগণ বুঝতেই পারতেছে না যে কোনটা বজ্রপাত, কোনটা বোমা। সব মিলিয়ে বিভীষিকাময়। প্রায় 1900 লোক মারা গেছে, ইরানে সবচেয়ে বেশি মারা গেছে, অবকাঠামো ধ্বংস হচ্ছে, প্রায় 10,000 বোমা ফেলানো হচ্ছে ইরানে। হ্যাঁ, কিন্তু তারপর তারা টিকে আছে। তারা টিকে আছে কারণ তারা তো আর যুদ্ধ করতে আমেরিকা যাবে না, তাই না? আমেরিকা যাবে না, ইসরায়েলও যাবে না, ইসরায়েল আমেরিকা তাদের কাছে আসবে। সুতরাং তারা প্রস্তুতি নিচ্ছে এবং ইরানের স্পিকার বলতেছেন যে আসো, আমরা আমেরিকার জন্য ওয়েট করতেছি। তাহলে দেখুন, যে আমেরিকা ইসরায়েল চেয়েছিল ইরানের সরকারের পতন হোক, ইরানের সরকার পরিবর্তিত হোক, সেই ইরানে তো সরকার পরিবর্তনের কোনো লক্ষণই নাই, বরং এই আমেরিকা ইসরায়েলি সরকার পরিবর্তনের জন্য আন্দোলন শুরু হয়েছে। ভিয়েতনাম যুদ্ধে আমেরিকা প্রায় 50,000 সেনা হারিয়েছিল, মারা গিয়েছে, এবং আহত হয়েছিল প্রায় 1 লক্ষ। এখন এই ইরানে আমেরিকা কত সৈন্য পাঠাবে? ধারণা করি 30,000 40,000 আশেপাশে এরকম পাঠাবে, এবং 10,000 স্পেশাল সেনা, এরা ডেল্টা ফোর্স, প্যারাট্রুপার এগুলো পাঠাবে। কিন্তু ইরানের ফ্রন্ট লাইনের সেনা হচ্ছে 10 লাখ। এই 10 লাখ সেনার সঙ্গে 30-40 হাজার সেনা কি করবে? পারবে না তো। এখন ইরান বলতেছে আমরা চোখের বদলে চোখ নিব, এবং ইসরায়েলের টেকনোলজি ইউনিভার্সিটি, দুবাইয়ের টেকনোলজি ইউনিভার্সিটি, এসবগুলো বোমা মেরে উড়িয়ে দিয়েছে ইরান। মোট কথা হলো, ইরানে যা ঘটবে তা ওই ইসরায়েলেও ঘটবে, মধ্যপ্রাচ্যেও ঘটবে। কারণ এই রিসেন্টলি আমেরিকা এবং ইসরায়েল তারা হঠাৎ করে ইউনিভার্সিটি আক্রমণ করা শুরু করতেছে ইরানের। কারণ তারা দেখেছে যে ইরানের লোকজন প্রচুর শিক্ষিত এবং তারা প্রযুক্তিবিদ্যা অত্যন্ত পারদর্শী। এই কারণেই এই ইউনিভার্সিটিগুলো ধ্বংস করতেছে, যাতে ইরানের জনগণ এই ধরনের প্রযুক্তিবিদ্যায় শিক্ষিত হতে না পারে। তো ইরান আক্রমণ করতেছে। অলরেডি আরব দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আরব দেশে তো অনেক টাকা, প্রচুর টাকা তো আরবদের, এই কারণে আমেরিকার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো শাখা খুললে মধ্যপ্রাচ্যে, যেমন হাওয়ার্ড ইউনিভার্সিটি সৌদি আরব শাখা, হাওয়ার্ড ইউনিভার্সিটি কাতার শাখা, এরকম খুললে টাকার দরকার তো।
তো সেই ইউনিভার্সিটিগুলোতে বলছে হামলা চালাবে। অলরেডি এই মধ্যপ্রাচ্য অবস্থা বিভিন্ন আমেরিকান বিশ্ববিদ্যালয় শাখাগুলো তাদের ক্লাসগুলো সব অনলাইন করে দিয়েছে। এমনকি লেবাননের রাজধানী বৈরুত যে শাখা আছে পশ্চিমা বিশ্ববিদ্যালয়ের, সেগুলো বলেছে এখন থেকে অনলাইনে ক্লাস হবে। তার মানে অলরেডি খালি হয়ে গিয়েছে। আর আগে তো বলেছি যে আমেরিকার 13টা মার্কিন ঘাঁটিতে কোনো সেনাবাহিনী নাই, সবাই হোটেলে হোস্টেলে বা বিভিন্ন বাসাবাড়িতে অবস্থান করতেছে। ওদিকে ইরানের 2টা মিসাইল আজকে আঘাত এনেছে ইসরায়েলের শিল্পাঞ্চলের শহর বারশেবাতে। এবং ইসরায়েল কিন্তু বরাবরের মতো এই ঘটনাটাও জনগণের কাছে লুকাতে চেয়েছিল, কারণ জনগণ এমনিতেই কিন্তু রাস্তায় নামতেছে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে। এর মধ্যে যদি এই ঘটনা শোনে যে আমাদের শিল্পাঞ্চল বারশেবাতে বড় বড় 2টা ইরানি মিসাইল এসে পুরো শিল্পাঞ্চল গুড়িয়ে দিয়েছে, তাহলে কিন্তু সমস্যা। এবং সবচেয়ে বড় কনসার্নের বিষয় হচ্ছে ইরানি 2টা মিসাইল আঘাত এনেছে বারশেবার যেই ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রি। এবং সেই কেমিক্যাল ইন্ডাস্ট্রি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়ে কেমিক্যাল ছড়িয়ে পড়তেছে আকাশে বাতাসে। এবং সরকার বলতেছে বারশেবা শহর যাতে কেউ ঘর থেকে বাইরে না হয়। সমস্ত বাসিন্দারা সবাই ঘরের ভিতর থেকে দরজা জানলা বন্ধ করে দিয়েছে। রাস্তাঘাটে ইমার্জেন্সি সার্ভিস যেমন পুলিশ সহ অ্যাম্বুলেন্স অন্যান্যরা তারা মুখে মাস্ক পরে চলাফেরা করতেছে। মানে পুরো একটা বিভীষিকাময় অবস্থা। ইরান কিন্তু আগেই বলেছে যে তোমরা যা করবে আমরাও তা করবো। তোমরা আমাদের ইউনিভার্সিটি আক্রমণ করবে, আমরা ইউনিভার্সিটি আক্রমণ করবো। তোমরা আমাদের শিল্পাঞ্চল আক্রমণ করবে, যেমন গত পরশুদিন কিন্তু ইরানের স্টিল ফ্যাক্টরি গুলো বোমা মেরে গুলিয়ে দিয়েছে ইসরায়েল। জবাবে আবার ইরান নাকি কাজ করেছে, তাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলিয়ে দিয়েছে। গত 5 দিন ধরে ইরান যেই মিসাইল গুলো মারতেছে এগুলোর প্রায় সবগুলোই ইসরায়েলের টার্গেটে আঘাত আনতেছে। এবং ইসরায়েল কিছু করতে পারতেছে না, তাদের ইন্টারসেপ্টর আয়রন ডোম কিছুই কাজ করতেছে না, একের পর এক আঘাত আনতেছে এবং প্রচুর জনগণ হতাহত হচ্ছে। ইরান এখন ক্লাস্টার বোমা মারা শুরু করতেছে। ক্লাস্টার বোমা কেমন, মানে ক্ষেপণাস্ত্রের ভিতরে অনেকগুলো বোমা থাকে, 50টা 60টা 70টা। তো এগুলো যখন মিসাইলটা মাটিতে পড়ে পতিত হবে তার আগ মুহূর্তেই মিসাইলটা ফেটে গিয়ে এই ক্লাস্টার বোমাগুলো কয়েক কিলোমিটার জুড়ে পড়ে এবং যেখানেই পড়ে সেখানেই বড় ব্লাস্ট এবং বড় ক্ষয়ক্ষতি হয়। এবং এগুলোকে আসলে ইন্টারসেপ্টর দিয়ে বা আয়রন ডোম দিয়ে ধ্বংস করা এক প্রকার অসম্ভব। এবং এই ক্লাস্টার বোমাগুলোই কিন্তু এখন ইরান বেশি বেশি মারতেছে ইসরায়েলের উপরে। এবং গতকালকে ইসরায়েল বোমা বর্ষণ করে তেহরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ধ্বংস করে দিয়েছে। ইরানের ইস্পাহানে আরেকটি বিশ্ববিদ্যালয়ে এই ইসরায়েল আঘাত এনেছে। জবাবে বিশ্বের অন্যতম বড় বড় 2টা অ্যালুমিনিয়াম কারখানা, একটা বাহরাইনে আর একটা আবুধাবিতে, এই 2টাই ক্ষেপণাস্ত্র মেরে পুরো উড়িয়ে দিয়েছে ইরান। ইরান অলরেডি বলেছে যে যেহেতু তোমরা আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের ইন্ডাস্ট্রিতে তোমরা বোমা হামলা চালাচ্ছ, তেমনি তোমাদের ইন্ডাস্ট্রি তোমাদের বিশ্ববিদ্যালয় আমরা বোমা হামলা চালাবো। এবং তোমাদের অঞ্চলের যত বিশ্ববিদ্যালয় আছে এবং কারখানা আছে সব হচ্ছে আমাদের বৈধ টার্গেট। হয়তো আমরা দেখবো নিকট ভবিষ্যতে আগামীকাল বা আগামী পরশু ইরান ইসরায়েলের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে, কারখানা এবং কি মধ্যপ্রাচ্যের অনেকগুলো বিশ্ববিদ্যালয় কারখানায় হামলা চালাবে, স্পেশালি যেগুলো মার্কিন মালিকানাধীন। ইরান তো অলরেডি বলেই দিয়েছে ট্রাম্পের 15 শর্ত আমরা মানি না, বদলে ইরান 5টি শর্ত দিয়েছে। 5টার ভিতরে 2টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 2টা মানলেই হয়তো ইরান চুক্তি করবে। একটা হচ্ছে যে কোনোদিনই আর ইরানের উপর আমেরিকা ইসরায়েল আক্রমণ করতে পারবে না এবং বিভিন্ন দেশকে গ্যারান্টার হতে হবে। আর দ্বিতীয় সবচেয়ে বড় হচ্ছে দ্বিতীয়টা, হরমুজ প্রণালী দিয়ে যেই জাহাজে যাবে ইরানকে ট্যাক্স দিতে হবে। সুয়েজ খালের মতো, সুয়েজ খাল দিয়ে গেলে যেমন মিশরকে ট্যাক্স দিতে হয়, তেমনি হরমুজ প্রণালী দিয়ে গেলেও ইরানকে ট্যাক্স দিতে হবে। এই হরমুজ প্রণালী ইরানের নিজের, এই 2টা আমেরিকা কখনোই মানবেন না। তাহলে প্রশ্ন হচ্ছে শেষ হবে কিভাবে? যুদ্ধ অবশ্যম্ভাবী দর্শক, কোনো সন্দেহ নেই। অলরেডি ট্রাম্প সেখানে প্রায় 60-70 হাজারের একটা মিলিটারি অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে এবং ট্রাম্প মনে করে যে তাদের সেনারা এত যুদ্ধবিদ্যায় পারদর্শী যে আসলে ইরানের 10 লাখ সেনাও কিছু না। তাদের অত্যন্ত আত্মবিশ্বাস, এটা ট্রাম্প বারে বারে বলতেছে। এবং আপনারা হয়তো জানেন কিনা জানি না, ইসরায়েলের সেনারা কিন্তু সম্মুখ সমরে খুবই ভীত, তারা পালিয়ে যায়। কারণ কি, উপর থেকে বোমা মারা আর সামনাসামনি ফাইট করা কিন্তু এক জিনিস না। সম্মুখ সমরে মৃত্যুর ভয় থাকে, ইসরায়েলিরা ওই যুদ্ধ করতে পারবে না। কিন্তু মার্কিন সৈন্যদের সাহস আছে, তো তাদেরকে পাঠাচ্ছে ট্রাম্প। আমি বারে বলি যে আসলে ওই আমেরিকা ছাড়া ইসরায়েল কিছুই না। এখন সম্মুখ সমরে নামলে কি হয় সেটাই দেখার বিষয়। অলরেডি ইরানের স্পিকার বলেছেন যে আসুক তারা, আমরা ওয়েট করতেছি, একজনও ফিরে যেতে পারবে না এবং যদি দখলও করে টিকে থাকতে পারবে না। আফগানিস্তানকে 20 বছর দখলে রাখছিল না, পারে নাই তো। যেই তালেবানদের বিরুদ্ধে লড়াই করেছে সেই তালেবানদের কাছেই ক্ষমতা দিয়ে চলে আসতে হয়েছে। ইরানে তাও পারবে না, কারণ ইরান হচ্ছে পাহাড় দুর্গম এলাকা। ইরানকে দখল করা মোটেই সহজ না। ইরাক ছিল ইরানের 4-5 গুণ ছোট একটা দেশ এবং সমতল, সেখানে অনেক কষ্ট হয়েছে। কিন্তু ইরান এই পাহাড় পর্বত শিশোরে ঘেরা একটা দেশ, সুরঙ্গ গিরিপথ, এখানে এত সহজে পারবে না। এখন ট্রাম্প হচ্ছে কি, ট্রাম্প ওই হরমুজ প্রণালীর আশেপাশে কয়েকটা দ্বীপ আছে, খার্গ আইল্যান্ড, ক্যাশ আইল্যান্ড, ওইসব আরো কয়েকটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ড গুলো দখল করে
চেষ্টা করে আর কি যে ইরানের উপর চাপ বৃদ্ধি করার জন্য, বিশেষ করে খার্গ আইল্যান্ড দখল করতে পারলে ইরান আর তেল রপ্তানি করতে পারবে না, এই সমস্ত। কিন্তু ইরান কি বসে থাকবে? থাকবে না। তো 1991 সালে যখন প্রথম আমেরিকা ইরাক আক্রমণ করে, সেই বুশ ব্লেয়ার সময়, তখন আমেরিকা মোট 7 লাখ সেনা পাঠায়। 5 লাখ ছিল আমেরিকান, আর বাকি 2 লাখ ছিল ব্রিটিশ এবং অন্যান্য ইউরোপিয়ান দেশের সৈন্য। তো এই 7 লাখ সৈন্য পাঠিয়ে তারপর তারা সাদ্দামের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করে ইরাককে সাদ্দাম মুক্ত করে। এবং ইরাক আক্রমণ করার আগে 6 মাস ধরে ওই এলাকায় মার্কিন সৈন্যরা অবস্থান করতেছিল, তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল, সব হয়েছিল। কিন্তু যেটা বললাম যে ইরাকের চেয়ে 4-5 গুণ বড় দেশ ইরান, ইরানের 10 লাখ সেনা রয়েছে, সবাই হচ্ছে ওয়েল ট্রেন্ড। সেখানে এই 50,000, 60,000, 70,000 সেনা দিয়ে আসলে ট্রাম্প কি করতে পারবে তা আমার বোধগম্য না। হয়তোবা ট্রাম্পের কনফিডেন্স বেশি যে আমাদের এক সেনাই হচ্ছে ইরানের 20 সেনার সমান, হতে পারে এরকম, হয়তো ট্রাম্প এভাবে ভাবতেছে। এবং ইতিহাস ঘাটলে দেখবেন যে ওই ইরাকেও কিন্তু যুদ্ধ করেছিল আমেরিকা এবং ইংল্যান্ড। আমেরিকার সবচেয়ে বড় এলাই হচ্ছে ইংল্যান্ড অতদিন যুদ্ধের ক্ষেত্রে, কিন্তু এই যুদ্ধে ইংল্যান্ড জড়ায় নাই। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন যে এই যুদ্ধ আমাদের না, ইতালি বলছে আমাদের না, স্পেন তো কঠোর ভাষায় নিন্দা করেছে, ফ্রান্স বলছে আমাদের না, এমনকি জার্মানি বলতেছে এই যুদ্ধ আমাদের না। তাহলে ট্রাম্প একা? ট্রাম্প বলতেছে নেটো ভেঙে দিব। আচ্ছা দেও, ভালো কথা। এখন কর্নেল ডেভিড ডেনিস, তিনি একসময় ইরাক যুদ্ধ করেছিলেন, তিনি বলেছেন যে ইরাক যুদ্ধে আমরা 7 লাখ সৈন্য নিয়েও সাদ্দামের বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ করেছি, আমাদের প্রচুর সৈন্য হতাহত হয়েছে। একটা ছোট দেশ ইরাক, ইরাককে দখল করতে আমাদের খুব ব্যাগ পেতে হয়েছে এই 7 লাখ সৈন্য নিয়ে। তাহলে ট্রাম্প এই 5-7 হাজার বা 10-20 হাজার বা 30 হাজার সৈন্য দিয়ে তিনি কিভাবে ইরান আক্রমণ করবেন তা আমার বোধগম্য না। হয়তো মধ্যপ্রাচ্যের যে রিজার্ভ 50 হাজার আছে সেগুলো সব অ্যাড করলে হয়তো 70 হাজার হবে, 60-70 হাজার হবে, কিন্তু তাও তো এনাফ না। ইরানের মোট 10 লক্ষ সেনা, আর রিজার্ভ ফোর্স তো আছে আরো। আবার যেটা বললাম যে ইরাক হচ্ছে সমতল আর ইরান হচ্ছে পাহাড় পর্বত ঘেরা একটা দেশ। এদিকে হরমুজ প্রণালী আজকেও বন্ধ আছে, কোনো জাহাজই পার হতে পারতেছে না, এবং সমস্ত বিশ্বের তেলের দাম হু করে বাড়তেছে। বাংলাদেশ সরকার তো ভর্তুকি দিয়ে কমিয়ে রেখেছে, কিন্তু সমস্ত বিশ্বের তেলের দাম বাড়তেছে। ওদিকে থাইল্যান্ডের 3টা জাহাজ চেষ্টা করেছিল পার হতে, একটা জাহাজে মিসাইল মেরেছে ইরানিরা, আগুন ধরে গিয়েছে, এরপর আর কোনো জাহাজ ভয় আসে না। এটা তো 1 সপ্তাহের ঘটনা। এখন থাইল্যান্ড বলতেছে ইরানকে যে বাবারা, আমেরিকা বাদ, তোমরা কি চাও আমাদেরকে বলো, কয় টাকা চাও, চাঁদা চাও নাকি কি চাও আমাদেরকে বলো, আলোচনা করো। আমাদের এই জাহাজ যা আছে মোট 2000 জাহাজ আটকে আছে, এর ভিতরে থাইল্যান্ডেরই আছে 10-12টা। বলছে এই সব জাহাজগুলো ছেড়ে দাও, তা না হলে আমরা মারা পড়বো, আমাদের তেল গ্যাস সব শেষ হয়ে গেছে। তাহলে দেখুন, যেই থাইল্যান্ডকে আমেরিকা বলেছিল 1 সপ্তাহ আগে যে আমরা তোমাদেরকে নিরাপত্তার গ্যারান্টি দিলাম, তোমরা হরমুজ পার হয়ে যাও, জাহাজগুলো হরমুজ পার হওয়ার সময় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ ধ্বংস হয়ে গিয়েছে, বাকিগুলো আর আসে না। এখন সেই থাইল্যান্ড আমেরিকার সঙ্গ ত্যাগ করে ইরানকে বলে চলো আলোচনা করি কিভাবে আমরা হরমুজ পার হতে পারি। দেখুন খেলা কোন লেভেলে চলতেছে। আমি মনে করি যে আর একটা সপ্তাহ যদি এইভাবে যায়, তাহলে খোদ ইসরায়েল এবং আমেরিকাতে আরো কোটি কোটি মানুষ নেমে আসবে ট্রাম্প এবং নেতানিয়াহুর পতনের জন্য, কারণ সমস্ত বিশ্বের অবস্থা খুবই খারাপ। একজন সাবেক মার্কিন কর্নেল, তার নামটা মনে পড়তেছে না, তিনি বলেছেন যে এটা আসলে কোন সাধারণ যুদ্ধ না, এটা ওই যে ইরাক যুদ্ধ, লিবিয়া যুদ্ধ বা অন্যান্য যুদ্ধ বা ভারত পাকিস্তান যুদ্ধ এরকম না। এই যুদ্ধে এমন কিছু ঘটবে যেটা ইউ নেভার সিন ইট বিফোর, আপনার জীবদ্দশায় যেটা আপনি এর আগে কখনোই দেখেননি, সেটা ঘটতে যাচ্ছে। তার মানে নিশ্চিতভাবে বলা যায় যে এই যুদ্ধে যদি আমেরিকা জয় লাভ করতে না পারে, তাহলে মার্কিন সাম্রাজ্যের পতন অবধারিত। একটা কথা বলি, আমেরিকার পতন আর আমেরিকার সাম্রাজ্যের পতন কিন্তু এক না। আমেরিকা তো দেশ হিসেবে থাকবেই, কিন্তু যে প্রভাব বিস্তার করে বহির্বিশ্বে, এই প্রভাবটা একদম কমে যাবে এবং তাদেরকে আর কেউ আগের মতো রেসপেক্ট করবে না, আক্রমণ করবেই। এখন ট্রাম্প সময় কিনতেছে, যে 1 সপ্তাহ, 5 দিন, 10 দিন, 1 মাসে সময় কিনতেছে। যখনই ট্রাম্প পুরো প্রস্তুতি লাভ করবে, তখনই তারা ইরানের উপর ঝাঁপিয়ে পড়বে। ওদিকে ইরানও প্রস্তুতি নিচ্ছে, ইরান তো বসে নাই, তাই না? ইরানও প্রস্তুতি নিচ্ছে এবং দেখা যাক কি হয়। দর্শক ভালো থাকবেন, ধন্যবাদ।